নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি ভিতরকণিকা অভয়ারণ্যে এবং এই ভিতরকণিকা অভয়ারণ্যের প্রথম দিনের বোট সাফারির শুরুতেই কিন্তু আমরা এই বিশালাকায় কুমিরটার দর্শন পেয়েছি। নৌকো করে আমরা জঙ্গল সাফারিতে এগিয়ে চলেছি। দেখা যাক আর কি ওয়াইল্ড লাইফ আমাদের জন্য ওয়েট করছে। এখন আমরা যেটা দেখছি সেটা একটি কুমির নদী পার হচ্ছে। জেব্রা ক্রসিং কি না, এটা মনে হয় ক্রোকোডাইল ক্রসিং, যেখান দিয়ে কুমিরটা ক্রস করছে নদীকে। ওরে বাবা, এ তো দেখছি আরো একটা কুমির। একে সত্যি কুমিরের আতুর ঘর বললেও কম বলা হয়। এই কুমিরটা আমাদের নৌকোর একদম কাছে চলে এসেছিল, কিন্তু যেই আমাদের নৌকো আরেকটু কাছে গেছে এনার, সঙ্গে সঙ্গে উনি ডুব দিয়ে দিলেন। নৌকায় জঙ্গল সাফারি করতে করতে আসুন ভিতরকণিকা সম্পর্কিত কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলাতে অবস্থিত এই ভিতরকণিকা ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। ভিতর মানে হচ্ছে অন্দর এবং কণিকা মানে খুব সুন্দর। 1952 সাল পর্যন্ত এই জঙ্গল ছিল কণিকা রাজাদের অধীনে। 1975 সালে এটিকে ভিতরকণিকা অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। 1998 সালে 145 বর্গ কিলোমিটার জায়গাকে ভিতরকণিকা জাতীয় উদ্যানেরও মর্যাদা দেওয়া হয়। এ গ্রেড, শুধু এ গ্রেড কেন, এখানে 215 রকমের বার্ড স্পিসিস দেখতে পাওয়া যায়। সাফারিতে বিভিন্ন ধরনের পাখির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তার মধ্যে কিছু মাছরাঙা হয়েছে, কিছু এগ্রেড রয়েছে এবং বাংলায় যাকে বলে আমরা বক, সেই ধরনের পাখিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। ব্রাহ্মণী নদী ধরে আমরা যত এগোচ্ছি তত ছোট বড় বিভিন্ন ধরনের কুমিরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে। ইনি তো আবার পাড়ে উঠে ঘুমোচ্ছেন মনে হয়, কারণ এখন অনেক ভোরবেলা রয়েছে, ওনার ঘুম মনে হয় এখনো ভাঙেনি। আবারও একটা কুমির। ইনি মনে হয় সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছেন। থুরি, মর্নিং ওয়াক তো নয়, মর্নিং সুইমে বেরিয়েছেন মনে হচ্ছে। বিভিন্ন ধরনের পাখি এবং কুমিরের সাথে হরিণেরও দেখা পেয়ে গেলাম। তার সাথে এনাকে দেখুন, আমাদেরকে আসতে দেখেই ওনার হঠাৎ জলে নেমে যাওয়ার ইচ্ছা হলো। আমরা এখন এসে পৌঁছেছি রাজনগরে। এখানে আমরা দেখব একটি মিউজিয়াম, তার সাথে দেখব ক্রোকোডাইল হ্যাচারি এবং একটি ছোট্ট লাইব্রেরি। ভিতরকণিকা ন্যাশনাল পার্কে ঢোকার সাথে সাথেই আমাদেরকে স্বাগত জানালো কিছু ইন্ডিয়ান স্পটেড ডিয়ার বা চিতাল হরিণ।
এখন আমরা চলে এসেছি ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ভিতরে যে মিউজিয়াম আছে সেইখানে। আমরা মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়ামটা খুব বেশি বড় নয়, কিন্তু এখানে বিভিন্ন ধরনের সরীসৃপকে সংরক্ষণ করে রাখা আছে। যার মধ্যে একটা জিনিস জানতে পেরে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে কুমিরের দৈর্ঘ্য মাপা হয় নাকি কুমিরের স্কাল থেকে। স্কালের যা দৈর্ঘ্য তাকে 7.5 দিয়ে গুণ করলেই কুমিরের টোটাল দৈর্ঘ্যটা কিন্তু বুঝে নেওয়া যায়। এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের এবং দৈর্ঘ্যের কুমিরকে সংরক্ষণ করে রাখা আছে এবং যার সম্পূর্ণ বিবরণও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই স্কেলিটনটা দেখুন। এই স্কেলিটনটার দৈর্ঘ্য প্রায় 17.5 ফিট। কি বিশালকায় এই কুমির! একেও কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। এখন যে স্কেলিটনটা দেখছেন এর দৈর্ঘ্য প্রায় 19.5 ফিট। দেখুন কি বিশাল এই কুমির ছিল। এখন আমরা চলে এসেছি ক্রোকোডাইল হ্যাচারিজের সামনে। ক্রোকোডাইল হ্যাচারিজে ডিমকে সংরক্ষণ করে তার থেকে কুমিরের বাচ্চা বের হওয়ার পরে সেই বাচ্চাগুলোকেও প্রপারলি সংরক্ষণ করা হয় এবং তাদেরকে একটা সার্টেন এজের পরে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। ক্রোকোডাইল হ্যাচারিজ দেখার পরে এবারে আমরা যাব ওয়াইল্ড লাইফ লাইব্রেরি দেখতে। কিন্তু কোথায় লাইব্রেরি? এ তো দেখছি একটা পুরনো নৌকো পড়ে রয়েছে। দেখি তো সামনে গিয়ে এটা কি। ওহো, এইবার বুঝেছি, এই নৌকোটাই হচ্ছে লাইব্রেরি। এর মধ্যে ভিতরকণিকা সম্পর্কিত এবং ওয়াইল্ড লাইফ সম্পর্কিত অনেক ধরনের বই এখানে রাখা রয়েছে। এবারে আমরা শুরু করব একটা 1 কিলোমিটারের জাঙ্গল ওয়াক। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে পৌঁছে যাব আমাদের নৌকোর কাছে। কাশ্মীরগুলো দেখবে পায়না ফুটে যায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এখানে সজারু, হরিণ, সাম্বার এবং ডিফারেন্ট টাইপসের সাপ রয়েছে, ইভেন পাইথনও রয়েছে। না, বাঘ নেই, সেই জন্যেই কিছুটা হলেও ভয় কম আছে। তবে হ্যাঁ, ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট, বুঝতেই পারছেন এখানে কিছুটা রিস্ক তো থেকেই যায়। সাহস করে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, কিছু যদি কপালে থাকে তাহলে দেখতে পারবো এবং আপনাদেরও দেখাতে পারবো। এগুলোকে শ্বাসমূল বলে। ম্যানগ্রোভ ফরেস্টে এই শ্বাসমূলই তৈরি করে ম্যানগ্রোভ ফরেস্টকে। এগিয়ে চলেছি আমরা জঙ্গলের মধ্য দিয়ে। দেখি যদি সামনে কিছু দেখতে পাওয়া যায় কিনা। আর একটু এগোতেই আমাদের চোখে পড়লো আবার ইন্ডিয়ান স্পটেড ডিয়ার, মানে যেটাকে চিতাল হরিণ বলে। এখানে হরিণের সংখ্যা অনেক, মানে কিছুটা দূর এগোলেই হরিণ তো কমসে কম আপনারা দেখতেই পাবেন। তারপরেই হঠাৎ দেখা পেয়ে গেলাম এনার।
এই যে বাঁদিকে জলা জায়গাটা দেখছেন খালের মতো, এরকম অনেকগুলো খালের মতো জায়গা কিন্তু এই জঙ্গলের মধ্যে রয়েছে। বর্ষাকালে নদীর জল যখন বেড়ে যায় এবং জোয়ারের সময়, তখন এই খালের মতো জলাশয়গুলো দিয়ে কুমির ভেতরে চলে আসে জঙ্গলের, মানে স্থলভাগে চলে আসে। স্থলভাগে আসার পরে তারা এখানে ডিম দেয়। সেই ডিমগুলোই এখানকার জঙ্গলের আধিকারিকরা সংগ্রহ করে এবং ক্রোকোডাইল হ্যাচারিজে নিয়ে গিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ রূপে কুমির তৈরি করার ব্যবস্থা করে। ফেরার পথে সজারুর গর্ত দেখতে পেলাম, কিন্তু সজারুকে পেলাম না। কিন্তু কাঁকড়ার গর্ত দেখলাম, কিন্তু সাথে কাঁকড়াকেও পেলাম। সকাল 6টার সময় বেরিয়েছি আমরা, যাতে কিনা ক্রোকোডাইল এবং তার সাথে আরও কিছু ওয়াইল্ড লাইফ আমরা স্পট করতে পারি। যদিও আমাদের সেই ইচ্ছা সম্পূর্ণ হয়েছে, আমরা অনেক ক্রোকোডাইল দেখতে পেয়েছি, তার সাথে হরিণ, তার সাথে বিভিন্ন রকমের বার্ডস, সেই সব আমরা দেখতে পেরেছি। এখন আমরা আমাদের রিসর্টে ফেরত যাচ্ছি। এরপরে আমরা আবার আফটারনুনে বেরোবো পেন্থা বিচ দেখতে। এতক্ষণ যে আমরা বোট সাফারি করলাম, সেই বোটের ভাড়া লেগেছিল 4,000 টাকা মতো, এবং রিসর্ট থেকে নিয়ে যাওয়া প্যাকড ব্রেকফাস্ট আমরা বোটেই সেরে নিয়েছিলাম। ভীষণ রোমাঞ্চকর এই জঙ্গলের অভিজ্ঞতার পরে আমরা বিকালে সূর্যাস্ত উপভোগ করব পেন্থা বিচে, যেটি কিনা আমাদের রিসর্ট থেকে মাত্র 33 কিলোমিটার দূরে, এবং তার সাথে উপভোগ করব ব্রাহ্মণী ও বৈতরণী নদীর সঙ্গম। কিন্তু সেই ভিডিও এখন আর নয়, পরের এপিসোডে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং তার সাথে সাবস্ক্রাইবটাও করে নেবেন, কেননা এর পরবর্তী এপিসোড আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।